জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে বুধবারই রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ। গুলি এবং গ্রেনেড হামলায় অন্তত 4 জন সেখানে নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত গোপালগঞ্জে 144 ধারা জারি করে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবিকেও নামানো হয় সেখানে টহলদারির জন্য। আর এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং সেনাবাহিনীর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছোড়ে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার 11 মাসের মাথায় আওয়ামী লীগ নেতা কর্মীদের এহেন প্রতিরোধে হকচকিয়ে পড়েছেন রাজনৈতিক মহল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর গুড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছিল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর মদতপুষ্ট জাতীয় নাগরিক পার্টি। দলটির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ এবং নাসির উদ্দিন পাটোয়ারি গত কয়েকদিন ধরেই হুঙ্কার দিচ্ছিলেন 32 নম্বর ধানমান্ডির মতোই গুড়িয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুর কবর। পাল্টা হুঙ্কার ছুড়েছিলেন গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা কর্মীরা। বঙ্গবন্ধুর কবর সংলগ্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেই প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা। আব্দুল হাসনাত, সার্জিস আলম এবং নাহিদ ইসলাম সমাবেশ স্থলে পৌঁছানো মাত্র ফের শুরু হয় ঝামেলা। আওয়ামী লীগ নেতা কর্মীদের রণংদেহী মূর্তি দেখে ঊর্ধ্বশ্বাসে সেখান থেকে পালাতে দেখা যায় হাসনাতদের এবং নাহিদদের তাড়া করে প্রায় কয়েক হাজার আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থক এবং স্থানীয় মানুষও সেই সঙ্গে তাড়া করেন তাদের। প্রাণ বাঁচাতে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেয় এনসিপি নেতারা। পরে সেনাবাহিনীর পাহারায় সেখান থেকে ট্যাঙ্কে করে তারা ঢাকা ফেরেন। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সুচারু মিত্র রয়েছে টেলিফোন লাইনে। সুচারু, নতুন করে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে, বিশেষ করে গোপালগঞ্জ, যেটা আওয়ামী লীগের একেবারে শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। এই মুহূর্তে নতুন কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, আরো একাধিক জায়গাতে, গোপালগঞ্জের আরো একাধিক জায়গায় নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাংলাদেশের মতনই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যেই রয়েছে। কোনো পরিস্থিতির পরিবর্তন নেই। আসলে সে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কোণঠাসা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তিনি দেখেও দেখেন না। ফলে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সংঘর্ষ লাগাটা খুব কাঙ্ক্ষিতই বোধহয় ছিল, যে একজন জাতির জনক, সে দেশের স্বাধীনতা সংগ্রামে তার স্বার্থত্যাগ, তার পরিবার বংশানুক্রমিকভাবে বাংলাদেশকে পরিচালনা করে এসেছে, সেই পরিবারের ওপর আঘাত, 32 ধানমন্ডি ধ্বংস করে দেওয়া, এছাড়াও আরো একাধিক বিষয় হয়েছে। কিন্তু এইবার যেটা হতে চলেছিল যে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের যে কবর, সেই কবরকে ধ্বংস করো, জাতীয় নাগরিক পার্টির এই ডাক ছিল। এবং গোপালগঞ্জে থাকা সেই কবর ধ্বংস করতে যাওয়ার সময়ই কিন্তু আওয়ামী লীগ তাদের শক্তি প্রদর্শন করে, গুলি চালনার ঘটনা ঘটে, এমনকি কারফিউ জারি করতে হয়। কিন্তু সেই পরিস্থিতি হয়ে যাওয়ার 24 ঘন্টা পরেও গোপালগঞ্জের বিভিন্ন মহল্লায়, বিভিন্ন প্রত্যন্ত গ্রামে, একাধিক জায়গায় এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি সংঘর্ষ চলছে। জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সেখানকার আওয়ামী লীগের সংঘর্ষ লাগাতার চলছে। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে কার্যত বাংলাদেশের 30% জায়গায় এই মুহূর্তে কারফিউ জারি, কিন্তু তার মধ্যেও বাংলাদেশেই আছে। তার পরিস্থিতির কোনো পরিবর্তন নেই, অন্তত এটুকু বলা যায়। একেবারে নজর থাক সুচারু, আপাতত তোমাকে ধন্যবাদ। আওয়ামী লীগ এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। সকালে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম 3 জনের মৃত্যু হয়েছে, কিন্তু আহত ছিলেন অনেকে। এবং এই মুহূর্তে নতুন যে আপডেট আমরা পাচ্ছি, সেই সংঘর্ষের ঘটনাতে কিন্তু 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যে এই ঘটনায় আহত হয়েছেন একাধিক। আটক করেছে পুলিশ 14 জনকে। ইতিমধ্যেই বাংলাদেশের সেনা নামানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে কারফিউ জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশের গোপালগঞ্জের একাধিক জায়গায়। নতুন করে যাতে সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয়, বিজিবি কিন্তু টহলদারিতে রয়েছে বাংলাদেশ পুলিশও। এবং সেখানে যদি কোনোভাবে কোনো রকম কোনো জমায়েত দেখা যায়, সেটা কিন্তু হটিয়ে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। সবটা নিয়ে বাংলাদেশের গোপালগঞ্জ নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের গোপালগঞ্জ এবং আওয়ামী লীগ আর জাতীয় নাগরিক পার্টির সংঘর্ষে মূলত উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। মুজিবের জন্মস্থান এই গোপালগঞ্জ আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। সেখানেই কিন্তু শেখ মুজিবের যে কবরস্থান রয়েছে, সেটাই ভাঙার চেষ্টা করা হয়েছিল এনসিপির তরফ থেকে। এবং যখন এনসিপি সমর্থকরা সেখানে পৌঁছান, আওয়ামী লীগ সমর্থকরা তাদের ব্যাপকভাবে প্রতিরোধ করে এবং এনসিপির সমর্থকরা তারা বুঝে উঠতে পারেননি এইভাবে তাদের প্রতিরোধ
বিরোধের সম্মুখীন হতে হবে। আর এই ঘটনাতে দুপক্ষের মধ্যে ব্যাপক একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং সংঘর্ষ থামাতে গুলি চালাতে হয় পুলিশকে। নিহত হয়েছেন সেই গুলিতে, প্রথমে বলা হয়েছিল 3 জন, 4 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন একাধিক। এই ঘটনায় ইতিমধ্যে 14 জনকে আটক করেছে পুলিশ। সেনা নামানো হয়েছে গোপালগঞ্জে, জারি করা হয়েছে কারফিউ। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্ষপূর্তিতেই এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গোপালগঞ্জে। বঙ্গবন্ধুর কবর গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল এনসিপির তরফে। পাল্টা হুঙ্কার দিয়ে পথে নামে আওয়ামী লীগের সমর্থকেরা এবং আওয়ামী লীগ সমর্থকদের তাড়া খেয়ে কার্যত প্রাণ বাঁচাতে প্রথমে গোপালগঞ্জের স্থানীয় যে পুলিশ কাস্টাডি, সেখানে গিয়েছিলেন এনসিপির যারা নেতা অর্থাৎ নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমরা। পরে সেখান থেকে সেনার সহায়তায় অর্থাৎ সেনা ট্যাঙ্কে করে তারা একটা নিরাপদ জায়গায় পৌঁছান বা গোপালগঞ্জ ছাড়েন। ইউনূসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত এবং যারা আন্দোলনের নামে জীবন দিচ্ছে সবটাই ইউনূসের কৌশলী পরিকল্পনার অংশ। কৌশলী পরিকল্পনা মাফিক সে একের পর এক লাশ ফেলে। বাংলাদেশের গোপালগঞ্জের ঘটনায় ইউনূসের বিরুদ্ধে সরব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক দল বানিয়েছে ওই যে এনসিপি, তারা আবার সব জায়গায় যায়, এদের চাঁদাবাজি, মাস্তানি, আজকে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে এবং আজকে গোপালগঞ্জে যে তাদের ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তো এদের কারণে আজকে প্রায় 60-70টা প্রাণ ঝরে গেল এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে যে 15 জনের মতো বোধহয় মৃত্যুবরণ করবে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে, যারা মানুষের অধিকারে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আজকে ছাত্র হত্যা, এই ছাত্র হত্যা করে আজকে ইউনূসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ। মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে সে একের পর এক লাশ ফেলে। আজকে যদি আমি প্রশ্ন করি, এই যে আবু সাঈদের হত্যা নিয়ে এত কথা টেলিভিশন আপনি দেখলেন, বুক পেতে দিল, তাকে গুলি করা হলো, তার পোস্টমর্টম বা ফরেনসিক করা হয় না কেন? সেটা করা হলে দেখা যাবে যেগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড। শুধু ক্ষমতায় গেলে লাশ ফেললেও সরকার পড়বে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং তিনি বলছেন যে গোপালগঞ্জে যেটা হয়েছে সেটা কার্যত পরিকল্পিত একটা হত্যাকাণ্ড এবং ইউনূস হয়তো ভাবছেন যে শুধুমাত্র এই যে ক্ষমতায় এসে লাশ ফেললেই হয়তো ক্ষমতায় টিকে থাকা যাবে, কিন্তু আদতে কি এটা সঠিক? আমি কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতব্রতদা, গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, আরও একবার বোঝা গেল আওয়ামী লীগ যতই তাদের বাংলাদেশে ব্যান করে দেয়া হোক না কেন, তারা অন্তত এখনো ধুয়ে মুছে সাফ হয়ে যায়নি। আর তার মধ্যে হাসিনার এই বার্তা, সবটা নিয়ে আপনার পর্যালোচনা। দেখো, একটা কথা খুব পরিষ্কার যে এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, তার আর্থিক অবস্থা এবং তার পাশাপাশি রাজনৈতিক অবস্থার সাথে মোহাম্মদ ইউনূস তিনি খুব পরিষ্কার জানেন যে বাংলাদেশে যদি তাকে ক্ষমতায় টিকে থাকতে হয় এবং নির্ধারিত সময়ে যদি আবার নির্বাচন পেছাতে হয়, তাহলে বাংলাদেশ জুড়ে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি করতে হবে। এবং অনেকেই মনে করছেন যে ইচ্ছে করেই ছাত্রদের দিয়ে, তাদেরকে দিয়ে এইরকম একটি পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করা চলছে। একদিকে যেমন ঘোষিত নীতি মোহাম্মদ ইউনূসের, যে পূর্বতন অর্থাৎ শেখ মুজিব থেকে শুরু করে আওয়ামী লীগের সমস্ত স্মৃতিসৌধ, সমস্ত কিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এবং দেশের ইতিহাস থেকে আওয়ামী লীগকে বাদ করে দেওয়া, মুক্তিযুদ্ধ, ৭১-এর যুদ্ধ, সেই যুদ্ধকে, সেই মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ মানে যেভাবেই হোক সম্পূর্ণ সেই যুদ্ধকে অন্ধকারে বিস্তৃতির অতলে তলিয়ে দেওয়া তার যেমন উদ্দেশ্য, তেমন তার উদ্দেশ্য হচ্ছে তিনি জানেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি খুব ভালো ফলাফল করবে এবং এই মুহূর্তে নির্বাচন হলে ক্ষমতায় আর মোহাম্মদ ইউনূস থাকতে পারবেন না। রাষ্ট্রপতি হতে গেলে যে পদ্ধতিটাকে দিতে হবে তা অত্যন্ত সময়বহুল, সেটা সম্ভব হবে না। সুতরাং তার ক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে
যে যে করেই হোক একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশে অনির্বাচিত রাষ্ট্রপ্রধান হিসেবে থেকে যাওয়া, অর্থাৎ তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে থাকবেন, গোটা পৃথিবীময় তিনি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে সফর করবেন এবং তিনি বহাল তবিয়তে যতদিন তিনি থাকবেন আজীবন তিনি একটা সরকার চালনা করবেন। এবং এটাতে একটা ফ্যাসিস্ট মনোবৃত্তি, এই মনোবৃত্তি থেকেই তিনি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে ছাত্র যারা রয়েছে, যারা তথাকথিত বিপ্লব এনেছে এবং তার সঙ্গে জামাতে ইসলাম, তাদের যদি যোগ করিও আমরা, তাদের নবগঠিত পার্টি ছাত্রদের আমরা যদি যোগও করি ন্যাশনাল পার্টিকে এবং জামাতে ইসলামীকে, এটা খুব স্পষ্ট যে তারা মানুষের কাছ থেকে সেই ভোট পাবে না, সেই পরিমাণ আসন পাবে না যাতে দেশে তারা একটা সাইজেবল অংশ, অর্থাৎ তারা সেই দেশের একটা শক্তি হয়ে উঠতে পারে। সুতরাং মোহাম্মদ ইউনূস তার পরিকল্পনা অনুযায়ী ঠান্ডা মাথায় কাজ করে চলেছে এবং তথাকথিত বিপ্লবী ছাত্ররা তাদের সহযোগিতা করছে। আমরা আগেও দেখেছি যে মোহাম্মদ ইউনূস ঘোষণা করে বলেছিলেন পদত্যাগ করবেন, যদিও তিনি পদত্যাগ করেননি, কিন্তু ছাত্র নেতা নাহিদ সে বেরিয়ে এসে বলেছিলেন যে মোহাম্মদ ইউনূসকে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং তিনি পদত্যাগ করবেন। এই বলে একটা তীব্র সঞ্চার, আবেগ সঞ্চার সৃষ্টি করতে চাইছেন মোহাম্মদ ইউনূস। যেমন এটা এখন প্রমাণিত যে 32টা বিভিন্ন সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে তার পক্ষে প্রচার করা হয় তিনি কতটা মহান। সুতরাং এগুলো সবই প্রমাণিত এবং এই প্রমাণগুলো কিন্তু আমরা করিনি, বাংলাদেশের সংবাদ মাধ্যমে বেরিয়েছে। সুতরাং এটা খুব স্পষ্ট যে একদিকে গৃহযুদ্ধের পরিবেশকে নিয়ে আসা, একদিকে রাজনৈতিক ক্ষেত্রে মোহাম্মদ ইউনূস যাতে তার সিংহাসনে তিনি তার গদিতে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারেন সেটা চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে এটাও তো সেই বাংলাদেশের আর্থিক অবস্থা দিনের পর দিন অবনয়ন করছে। বিভিন্ন শিল্পে, বিশেষ করে বস্ত্র শিল্প থেকে শুরু করে রপ্তানি, আমদানি এবং গোটা বিষয়টা ক্রমশ পর্যস্ত মানে খুবই খারাপ অবস্থায় যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা সেখানে ট্রান্সপোর্ট বা যানবাহন পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ছে। সব মিলে একটা দুর্বিষহ আর্থিক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস বুদ্ধিমান মানুষ, তিনি চালাক মানুষ, তিনি ধূর্ত মানুষ, তিনি বুঝতে পারছেন আর কয়েক মাসের মধ্যেই অক্টোবরের পরেই আর্থিক ক্ষেত্রেও বিরাট মন্দার মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। সুতরাং তার আগে যদি এরকম গৃহযুদ্ধের পরিবেশ করা যায়, এইভাবে যদি গৃহযুদ্ধের পরিবেশ করে আওয়ামী লীগ, শেখ মুজিব তাদের স্মৃতিসৌধ ভাঙার মাধ্যমে যদি মানুষের দৃষ্টি ঘোরানো যায়, তাহলে এই মুহূর্তে এর থেকে আর কোনো ভালো পথ তার কাছে নেই। তিনি তার মত নিয়েই চলছেন, কিন্তু মুশকিলটা হচ্ছে এতে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের অস্থিরতা এমন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, অনেক ক্ষেত্রেই মানুষ দেশ ছেড়ে পালাতে চাইছেন। এবং আমরা জানি যে একের পর এক বাংলাদেশের তথাকথিত বলা হয়, অভিজাত বলা হয়, তারা অনেকেই ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাসস্থান এবং নিজেদের পুরোপুরি নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এটা তো সবার পক্ষে সম্ভব নয়। খেটে খাওয়া মানুষের কিন্তু সবচেয়ে খারাপ পরিস্থিতি হচ্ছে একদিকে গৃহযুদ্ধের পরিস্থিতি এবং গোপালগঞ্জে যে পরিস্থিতি হয়েছে এবং যেভাবে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষের পঠন পাঠন, চাকরিতে যাওয়া, ব্যবসার কাজ সমস্ত কিছু কিন্তু ভেঙে পড়েছে। সুতরাং এই ধরনের গৃহযুদ্ধের পরিবেশের দিকে অনেকে বলছেন মোহাম্মদ ইউনূস সুকৌশলে নিয়ে যাচ্ছেন। আজকে যা গোপালগঞ্জে ঘটেছে, কালকে তা ময়মনসিংহে ঘটবে, পরশু তা ঢাকাতে ঘটবে। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে। বাংলাদেশে এইভাবে যেভাবে লড়াই লেগেছে বিভিন্ন পার্টিগুলোর মধ্যে, আদতে কিন্তু ক্ষতি হচ্ছে সেখানকার সাধারণ মানুষের, কারণ সাধারণ মানুষ তারা তো গৃহবন্দী অবস্থায় রয়েছেন। কবে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গোপালগঞ্জের এই বর্তমান পরিস্থিতি নিয়েই আমরা কথা বলেছিলাম দুজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে। আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক রাজাগোপাল ধর চক্রবর্তী এবং আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস নন্দীর সঙ্গে। শোনাবো পর্যালোচনা। ছিল সেটা হচ্ছে একতরফা, সেখানে সরকার এবং সরকারের তরফে পুলিশ, মিলিটারি এবং সরকারি লোকজন, সরকারি শাসক দল পরবর্তীকালে তৈরি হয়েছিল যেটা এনসিপি। তারা এককভাবে সাধারণ মানুষের উপরে, আওয়ামী লীগের উপর আক্রমণ করছিল এবং তাদের এই যে ভাঙা, ধ্বংসের পথে নিয়ে যাওয়া, তারা আমরা দেখেছি বঙ্গভবন ভেঙেছে, বঙ্গবন্ধু বাসভবন ভেঙেছে, আমরা দেখেছি রবীন্দ্রনাথের বাড়ি ভেঙেছে, সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙেছে। এখন ওরা বঙ্গবন্ধু কবরস্থান থেকে কবর তুলতে চায়, কি আস্পর্ধা আপনি দেখুন। কিন্তু গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগের
বহু পুরনো ঘাঁটি, সেখান থেকেই নানা শেখ মুজিবুর, সেখান থেকেই নানা শেখ হাসিনা। সুতরাং সেইখানে যখন তারা এই ধরনের দুঃসাহস দেখাতে গেছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা এগিয়ে এসেছেন এবং তাদের মানে যেভাবে তারা এগিয়ে এসেছেন, ভয় পেয়ে গেছে। শাসক দলে যারা এসেছিল তারা আমরা দেখলাম যে মিলিটারি ট্যাঙ্কের ভেতরে আশ্রয় নিয়ে বাড়ি পালাতে বাধ্য হয়েছে এবং সাধারণ মানুষের একটা আন্দোলন, সেখানে সরকার ট্যাঙ্ক পাঠাচ্ছে, বোঝাই যাচ্ছে যে কোথায় গেছে। সুতরাং সাধারণ মানুষের এবার যে আন্দোলন শুরু হয়েছে, এবার এটা কিন্তু থামবার কথা নয়। নানান জায়গায় ধরনের মানুষ কিন্তু প্রত্যাঘাত আনবে। এখন যে শাসক অত্যন্ত প্রবল পরাক্রমশালী মিলিটারি পুলিশ তাদের হাতে রয়েছে, ঠ্যাঙ্গারে বাহিনী রয়েছে, এনসিপি ইত্যাদি, বিএনপি, মৌলবাদী জামাত রয়েছে। তারপরে সাধারণ মানুষ খুব একটা হয়তো সব জায়গায় সাহস পাবে না, যেখানে তাদের ঘাঁটি আছে তারা নিঃসন্দেহে সাহস দেখাবে। এবারে যেটা ঘটার সম্ভাবনা আছে, আরো বাংলাদেশ আরো উত্তাল হবে, আর্মিও ছেড়ে কথা বলবে না, নিরীহ মানুষের প্রাণ যাবে, এগুলো চলতেই থাকবে এবং নির্বাচন যদি হয়ও সেটাও সঠিকভাবে করতে পারবে বলে মনে হয় না। তার ফলে বাংলাদেশ যে জায়গায় যাচ্ছে ধীরে ধীরে, সে বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের যে অগ্রগতি শেখ হাসিনার সময় শুরু হয়েছিল, সেখান থেকে কয়েক যোজন তারা বোধহয় পিছিয়ে যাবে। এতে অসুবিধে হবে সাধারণ মানুষ। বাংলাদেশকে একটা স্বাধীন ধর্মনিরপেক্ষ প্রজাতান্ত্রিক সরকার দিয়ে শেখ মুজিবুর ভুল করেছেন। উনি ভুল করেছেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়ে। তার ফলে ওনার বাসস্থান ভেঙে দিতে হবে, যে ওনার বাড়িঘর ভেঙে দিতে হবে, কবর থেকে তুলতে হবে। এই যে ব্যাপারটা যেটা এনসিপি করছে, এবং এনসিপির পেছনে তো মদত আছে, বোঝাই যাচ্ছে কাজে যারা উপদেষ্টা হিসেবে আছেন তারাই তো এনসিপিটাকে বকলমে চালাচ্ছেন। সুতরাং সরকারি মদতে এই যে কাজগুলো হচ্ছে, সেটা কিন্তু সব জায়গায় মানুষ পেরে উঠছেন না জবাব দিতে। যেখানে তাদের ঐক্যবদ্ধতা আছে, সংগঠন কিছুটা রয়েছে, সেখানেই জবাব দিচ্ছেন। জবাবটা এমনই হচ্ছে যে ট্যাঙ্কের ভেতরে পালাতে হচ্ছে যে নেতাদের। এর চেয়ে দুঃখের আর কি আছে? আগামী দিন আমার মনে আরো ভয়ঙ্কর হবে। যেভাবে আওয়ামী লীগ আমরা দেখেছিলাম যে আন্দোলন অ্যান্টি স্টুডেন্ট সেকেন্ড ডিসক্রিমিনেশন যারা করেছিল, এবারে অন্য ধরনের আন্দোলন শুরু হবে, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলন। সেটা ভয়ানক হবার সম্ভাবনা আছে, কারণ মানুষ একবার সাহস ফিরে পেলে সে কিন্তু পাল্টাঘাত দেবেই। সেটা হয়তো বাংলাদেশ সেই দিকেই অপেক্ষা করছে। সেনা একটা সাধারণ আন্দোলনে তো সেনা ট্যাঙ্ক পাঠানোর কথা নয়, ট্যাঙ্ক তো যুদ্ধে কাজে লাগে। আর একটা দেশের সঙ্গে যুদ্ধে ট্যাঙ্ক পাঠানো হয়। ট্যাঙ্কটা তো আপনি কোনো দেশে, ভারতবর্ষে আপনি কোনোদিন, কলকাতাতে এত কিছু হয়েছে, দিল্লিতে, ওই সারা ভারতবর্ষে আন্দোলন হচ্ছে, কোনো জায়গায় ট্যাঙ্ক দেখেছেন? ট্যাঙ্ক তো থাকার কথা না। ট্যাঙ্ক তো মানে যুদ্ধক্ষেত্রে লাগে। ট্যাঙ্ক পাঠিয়ে তারা বুঝিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগকে তারা শত্রু, দেশের শত্রু হিসেবে মনে করে। ট্যাঙ্ক যেভাবে শত্রুদের বিধ্বংস করে, সেভাবেই আওয়ামী লীগকে বিধ্বংস করা হবে, এটাই তারা বোঝার চেষ্টা করেছে। এই রাজনীতি পট পরিবর্তন হয়েছে প্রায় 1 বছর হলো। এই বিগত সময়ে 1 বছর কাল সময় আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের যে ইতিহাস এবং সেখানে মুজিবুরের ভূমিকা, স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকা এবং জাতীয় চেতনায় উদ্বুদ্ধ যে জনগোষ্ঠী এবং নেতৃত্ববর্গ, তাদেরকে উপড়ে ফেলার একটা প্রচেষ্টা এই জামাত বাহিনী এবং রাজাকার বাহিনী, যারা বাংলাদেশের যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছিল। ফলে এরা চাইছে শেখ মুজিবুরের যে সমাধি রয়েছে, তার জন্মস্থান গোপালগঞ্জ, সেখান থেকে যদি সেটাকে ধ্বংস করে দেওয়া যেতে পারে, তাহলে মুজিবুরকে ধ্বংস করা যাবে। কিন্তু এরা তো মূর্খ, পড়াশোনা করে না। ফলে এরা জানে না একটা জাতির জনকের অবদানকে এইভাবে মুছে ফেলা যায় না, উপরে দেওয়া যায় না। কিন্তু যেহেতু এরা জামাত, যেহেতু র্যাডিক্যাল ফোর্স জামাতের সাথে যারা রয়েছে, তারা না মানে গণতন্ত্র, না মানে যুক্তি। ফলে তারা জানে যে এই ধ্বংসাত্মক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে নতুন ইতিহাস লিখবে তারা, যে ইতিহাসে মুজিবুরের কোনো স্থান থাকবে না, স্বাধীনতা সংগ্রামীদের কোনো স্থান থাকবে না। এবং এর আগেও চেষ্টা করা হয়েছে, এবং মুজিবুরের এর আগে আমরা দেখেছি তার যে বিভিন্ন স্ট্যাচু রয়েছে, তার যে তাকে নামাঙ্কিত বিভিন্ন স্থাপত্য রয়েছে, শিল্পকলা রয়েছে, সেগুলোকে নষ্ট করা হয়েছে, তাকে জুতোর মালা পরানো হয়েছে তার মূর্তিতে। ফলে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা শুধুমাত্র সারা বিশ্ববাসী নিন্দা করছে না, এবং যারা প্রকৃত সারা বিশ্বের যারা জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ এবং যারা মুজিবুরের ইতিহাসটা জানে, তার স্যাক্রিফাইস, সেটা দেখে তারা আতঙ্কিত যে ভবিষ্যতে যদি এই র্যাডিক্যাল ফোর্স সারা বিশ্বে ছেয়ে ফেলে, তাহলে কিন্তু সেখানে না থাকবে যুক্তি, না থাকবে গণতন্ত্র, না থাকবে মানবতা। এই ঘটনা শুধুমাত্র বাংলাদেশের পক্ষে উদ্বেগজনক নয়, এই ঘটনা কিন্তু আগামী দিনে সমস্ত দক্ষিণ এশিয়া মানুষের পক্ষে উদ্বেগজনক। কারণ এন্টার দক্ষিণ এশিয়ায় কিন্তু একটা র্যাডিক্যাল ফোর্সের একটা উদ্ভব হয়েছে, মধ্যপ্রাচ্যে তো ছিলই,
সুতরাং আগামী দিনে এটাকে যদি মানে নাগরিক সমাজ এবং গণতান্ত্রিকামী মানুষরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারে, তাহলে এই পরিণতি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে হতে পারে, দক্ষিণ এশিয়াতে তো বটেই। তো আমি এই ঘটনাকে তীব্র নিন্দা জানাচ্ছি, এবং নিন্দা জানাচ্ছি এই কারণে যে বাংলাদেশের তদারকি সরকার, তিনি একজন নোবেল লরিয়ার, সেই সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এগুলো দেখছেন, তার প্রশ্রয় না পেলে এবং তার যদি কড়া পদক্ষেপ নিতেন এই মানে হামলাকারীদের বিরুদ্ধে আগে থেকেই, তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। অর্থাৎ তিনি ওই মৌলবাদী গোষ্ঠীকে সন্তুষ্ট করতে গিয়ে তিনি ইতিহাস বিকৃত করার ঘটনায় জড়িত থাকছেন, ফলে ইতিহাস তাকেও ক্ষমা করবে না কিন্তু।